ঢাকাতে আখির লাশ পাঠানো হলো ফরেন্সিক টেস্টের জন্য। তা মুস্তাকিন চেয়েছিল না। সে দিনাজপুরে এম আব্দুর রহমান মেডিকেলে পাঠাতে চেয়েছিল, ব্যবস্থা করেছিল। সিনিয়র ইনচার্জ রাজি হয়নি। আখির মা হাত মুস্তাকিনের হাত ধরে কান্নাকাটি করছিল। আমার মেয়েটার শরীরটা আর কোনো শুয়োরের হাতে দিস না বাপ। আমারে মা মনে কইরা আমার কথা রাখ, আমার বিচার লাগবো না। আমার আখির দেহটারে দে, বাড়ি নিয়ে যাই। এ কথা ফেলার মতো নয়, অথচ উপর মহলে হুট করে সিদ্ধান্ত বদলেছে। এসব নতুন নয় এই লাইনে, তবে এর শেষ অবধি যেতে হলে তাকে সজাগ থাকতে হবে প্রতি পদে। রাত 8টায় ডিআইজি স্যারের সাথে কথা বলে কার্যালয় থেকে বের হলো। টিমের সকলে খুব খাটনি হবে এই মামলায়। এখানে কোথাও না কোথাও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রাজনৈতিক বিষয়াদি আর সমাজের উঁচু পর্যায়ের পদ্ধতিগত বল প্রয়োগ, যার ঘাপলা খুলতে বেশ বেগ পেতে হবে তাদের। রাস্তা পার হবার জন্য দাঁড়ালো, ফোন বাজছে। ফোনটা জিনিসটা নেহাত বিরক্তকর, বিশেষ করে যখন রিং হয়। মায়ের কল। এখন পুরো দিনের ফিরিস্তি চাইবে, খাওয়া, গোসল, শরীরের যত্ন, বাড়ি ফেরার তারিখ। কল রিসিভ করলো না। ক্লান্ত শরীর ফ্ল্যাটে গিয়ে গোসল দিয়ে এরপরে নিজেই কল করে নিবে। বিকেলে থানায় কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারি এসেছেন। মুস্তাকিন গিয়েছিল সেখানে। সে প্রশ্ন করল হুমায়ুন সাহেবকে, আপনি ভিকটিমের পরিবারকে জায়গা থেকে উচ্ছেদ করতে চাইলেন, এরপর তারা গেল না। তার মেয়ের সঙ্গে এমন কিছু ঘটল, সন্দেহ যদি আপনার উপর যায়, তা নিয়ে বক্তব্য কি আপনার? হুমায়ুন পাটোয়ারি হাস্যোজ্জ্বল কণ্ঠে জবাব দিয়েছেন, উচ্ছেদ করা কোনো কঠিন কাজ নয় মুস্তাকিন, আর এমন নয় তা আমি পারতাম না। তাই এরকম একটা সহজ ব্যাপারের তার সঙ্গে এমন খারাপ কিছু করার প্রশ্নই ওঠে না। তারা সময় চেয়েছে, আমি দিছি। না উঠলে উঠাই দিতাম, যেহেতু এটা আমার কাজ। কিন্তু তাই বলে এমন কিছু? মুস্তাকিন ঠোঁট উল্টিয়ে ধীরে ঘাড় ঝাঁকালো। আপনার প্রতিপক্ষ দলকে। হুমায়ুন পাটোয়ারি পান খাওয়া দাঁত বের করে চমৎকার হাসলেন। সহজ হিসাব, আগেরবার যে মেম্বার ছিল এই এলাকার সে, আর এইবার যেহেতু আমি বা হামজা মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়াবো, তাহলে বর্তমান মেয়র সাহেবও বলা চলে আমার বিরোধী। সে কিন্তু আবার আমার বেয়াইয়ের ভাই লেগে। মুস্তাকিন আসলে বুঝতে পারছে না এই কথার উপর ভিত্তি করে তার এই দুটো লোককে সন্দেহের তালিকায় রাখা উচিত হবে কিনা। হুমায়ুন পাটোয়ারি যা বোঝাতে চেয়েছিল তা হলো, তারা হুমায়ুন পাটোয়ারিকে বদনাম করার জন্য আখির সাথে এই বীভৎস খেলায় মত্ত হতে পারে। আর কি কোনো সাসপেক্ট থাকতে পারে না এই খুনের দায়ে? আখির পরিবারের সাথে একটা বিশদ আলোচনা দরকার। হতে পারে বা কেউ কোনো সাহায্য করতে পারবে। কোমর বেঁধে নামতে হবে। তার আগে ল্যাব টেস্টের রিপোর্ট চাই। আরও জিজ্ঞাসাবাদ করতে তথ্য প্রয়োজন, যেটা ফরেন্সিক টেস্টের পর আসবে। দুবার দুপাশে মাথা ঝাঁকিয়ে দিল। গাড়ি চালাচ্ছে সহকারী মাহমুদ। হোটেল দেখে তাকে বলল, গাড়ি থামান। মাহমুদ গাড়ি থামালো। মুস্তাকিন নেমে গিয়ে হালকা পাতলা কিছু খাবার কিনে নিল। ফ্ল্যাটে রান্না করার চাচিটা দুদিন হলো কাজে আসে না। এখন মুস্তাকিনের রান্না করার এনার্জি নেই। অ্যাপার্টমেন্টের গেটে দেলোয়ার বলল, স্যার, তোমার তো চিঠি আইছে গো। দেলোয়ারের দুষ্টু হাসি। মুস্তাকিনও হেসে ফেলল। চিঠি শুধু প্রেমিকার কাছ থেকে আসে না, আজকাল আর প্রেম চিঠিতে হয় না। উন্নত দুনিয়াতে প্রেম হয় উন্নত উপায়ে, উন্নত ডিভাইসের মাধ্যমে। হতে পারে, দেখো, এটা আমার মৃত্যুর পরোয়ানা পাঠিয়েছে কোনো এক শুভাকাঙ্ক্ষী ভালোবেসে। দেলোয়ার দাঁত বের করে হাসলেন। তোমারে আর কেডা মারার সাহস করব? যত বড় একখান পিস্তল প্যান্টের ভিতরে নিয়ে ঘোরো। প্যান্টের ভিতরে পিস্তল, তাও আবার অত বড়? তুই রাইফেল আর পিস্তলকে গুলিয়ে ফেলছিস মনে হচ্ছে। আর প্যান্টের ভিতরে পিস্তল রাখে কেমনি? কোথায় রাখে? মুস্তাকিনের বলার ভঙ্গি দেখে হো হো করে হেসে উঠল এবার দেলোয়ার। মুস্তাকিন ঢুকে গেল ফ্ল্যাটে। দরজা লাগিয়ে খাবার টেবিলের উপর রেখে দিয়ে চিঠি নিয়ে বসলো। চিঠিটা রেখে দিয়ে পরিত্যক্ত হলে বিশেষ আগ্রহ আসছে না তা নিয়ে। সে জানে কার চিঠি। ফ্রেশ হয়ে এসে খোলার কথা ভেবে আবার কি মনে করে দায়সারা হাতে খুলল বেনামি চিঠি। কি জানি পরিচয় দাও তুমি নিজের। ও হ্যাঁ, সৈয়দ মুস্তাকিন মোহন, ইনভেস্টিগেশন অফ পিবিআই ডিপার্টমেন্ট না? কেস থেকে সরে যাও অফিসার। তুমি ভালো থেকো, আরাম নাও।
নয়তো তোমার এক পিস্তল কতক্ষণ কতভাবে রক্ষা করতে পারবে তোমার জান? যা করতেছো তা জানের সওদা হতে পারে। ও, হাতে তো পড়বা। আর যদি সেরকম ইচ্ছে হয় তাহলে তোমার রুহুর জন্য মঙ্গল আর মরার পর বেহুস্ত কামনা করি। মুস্তাকিন চিঠিটা হাতে মুড়ে ময়লার ঝুড়িতে ফেললো, শার্ট খুলে সোফাতে ছুড়ল। আরও মাথা চেপে বসছে এটা কেসটা। এতক্ষণ তাও ঘুম ঘুম পাচ্ছিল একটু ক্লান্তিতে। মোড়ের উপর রিক্সাওয়ালা দিল থামিয়ে দিল রিক্সাওয়ালা। অন্তু বলল, আর একটু এগিয়ে যাবেন না? না আপা, রাস্তা খারাপ, চাকা আটকে গেছে, এইটুকু পায়ে যান। রাস্তাটা ভাঙা, কদিন আগে বৃষ্টির পিচ ক্ষয়ে নিচু হয়ে যাওয়াতে স্থানগুলো পানি জমছে। ক্লাবের সামনে ক্লাব ঘর, বাইরের দেওয়ালে সেটে রাখা বিভিন্ন রাজনৈতিক পোস্টার, রং বেরঙের কালিতে রাজনৈতিক সংগঠনের নাম ধাম লেখা। সামনে রাস্তার ওপারে চায়ের দোকানের পাট। ক্লাব ঘরের সামনে লাল চেয়ারে পাতা অনেকগুলো, বাঁশের স্ট্যান্ডের উপর ক্যারাম বোর্ড রাখা। চেয়ারে দু একজন বসে পা দোলাচ্ছে, সিগারেট টানছে, কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে। রাস্তার করুণ দশা। কাউন্সিলরের ক্লাব ঘরের সামনে রাস্তার এই হাল, অথচ সেই কাউন্সিলর আগামী মেয়র পদের প্রার্থী হয়ে বিভিন্ন সম্মেলনে কত কী করে দেবার অঙ্গীকার দিচ্ছেন জনতাদের। আজকাল মাঝে এই বিশাল সম্মেলন আছে প্রাইমারি স্কুলে, সেখানে নিশ্চয় হামজা জয় জম্পেশ একটা করে বক্তব্য রাখবেন। এদের জিব্বা কয়টা, আর বিবেক বা লজ্জাই বা কোন ফেরিওয়ালার কাছে বিক্রি করে বাদাম কিনে খেয়েছে। ভাবতে ভাবতে কাদায় এক পা গেড়ে গেল অন্তর। ক্লাব ঘরের দিকে তাকালো না, থুতনি বুকে ঠেকিয়ে হেঁটে পার হলো। কালো বোরখা ও কালো ওড়নার নেকাব মুখ ঢাকা তার। ক্লাব ঘরের পাশে সালমা খালার ছোট বাড়িটা। টিনের গেটের আঙুলের টোকায় দু তিনবার শব্দ করলো। কিছুটা দেরি করে চাঁদনি গেট খুলে বলল, অন্তু বলল, ভয় পাবেন না ভাবি, আমি খালার ভার্সিটির এক ছাত্রী। চাঁদনি নির্লিপ্ত মুখে একপাশে সরে দাঁড়িয়ে ভেতরে আসার ইশারা করলো। টিনের চাল, টিনের বেড়া, তার সামনে একটা ইটের গাঁথুনি তোলা ঘর। মেঝে হয়নি, উপরে শুধু টিনের ছাদ লাগানো হয়েছে। নিচে মেঝে, কাঁচা জানলা দরজা লাগানো হয়নি। চাঁদনি অন্তুকে নিয়ে গিয়ে ঘরে বসালো। পাশের ঘরে সালমা খালা নামাজে বসে কাঁদছেন, করুণ কান্না। অন্তুর বুক ভার হয়ে এলো। চাঁদনি নাস্তা আনতে উদ্যত হলে অন্তু চাঁদনির হাতটা চেপে ধরে বলল, ভাবি প্লিজ, কোনো আনুষ্ঠানিকতা দেখিয়ে আমায় ছোট করবেন না। আপনি বসুন, 2 মিনিট কথা বলি, সব মিটলে একদিন এসে নাস্তা করে যাব। চাঁদনি মানতে চায় না। অন্তু জোর করে বসালো। জীর্ণ একটি সালোয়ার কামিজ পরনে চাঁদনির, চুলের বেনি উস্কো শুষ্ক, মুখে মলিনতা, দেখতে চরম সুন্দর চাঁদনি। কালি পড়া ডাগর ডগর চোর, আর তা যেন রহস্যময়। নাম কি তোমার? অন্তু বলে ডাকে বসলো। আমি তাহলে তাই বলে ডাকবো। একটু হাসলো চাঁদনি, হাসিটা অদ্ভুত আর সুন্দর। যদি আগে চলে যেতেন এখান থেকে তাহলে হয়তো আখির এই হাল হতো না বোধহয়। মলিন হাসলো চাঁদনি প্রতি উত্তরে। বহুত দিন থেকে ক্লাবের ছেলেদের নজরে পড়ছিল আখি। আখিরে খুব জ্বালাতো ওরা। যাওয়া আসার সময় আজে বাজে কথা বলতো। একবার ক্লাবের একজন বাড়িতে আসছিল, আর তার কোনো বড় ভাইয়ের সাথে আখির কুপ্রস্তাব নিয়ে আম্মা তারে একটা থাপ্পড় দিছিল। অন্তু জিজ্ঞাসা করতে ইচ্ছে করলো, সেই বড় ভাইটা কি জয় আমির? আপনার কি সন্দেহ হয় না জয়ের উপর? করল না প্রশ্নটা। আপনি যে টাকা ফেরত দিতে গেছিলেন মেম্বার সাহেবকে, তা নিয়ে অন্য কোথাও তো জায়গা কিনে চলে যেতে পারতেন। চাঁদনি হাসলো আবার, কেমন যেন দেখাচ্ছিল চাঁদনি হাসি। তুমি ঘটনার লোকমুখে শুনছো তাই না? অন্তু জবাব দিল না। চাঁদনি বলল, পুরোটা আর আসলটা শোনো নেই, এখন শুনি, আপনি বলুন। চাঁদনি তাকা অন্তুর দিকে। আমি বলবো। অন্তু চাঁদনিকে ভীষণ অন্যরকম লাগছে। চাঁদনি বিছানার উপর ছড়িয়ে ছিটে থাকা কাপড়গুলো ভাঁজ করতে করতে বলল, আমি বাপের বাড়ি পাওয়া জায়গা ও বিয়ের গয়না বেচে আমার ভাইয়ের সাথে নিয়ে মেম্বারের কাছে গেছিলাম টাকা ফেরত দিতে। তারা নিল না। টাকাগুলো দেখলো, আর মেম্বার সাহেব বলল, আচ্ছা টাকা যখন জোগাড় করছো নেওয়া যাবে, আমি ওই হিন্দু লোকটার সাথে কথা বলে দেখি। এরপর অন্যমনস্ক হলো চাঁদনি। যেভাবে বলছিল আমরা নিশ্চিত ছিলাম টাকা নেবে, জায়গা ফেরত দিবে। নিল কি সেই টাকা? চাঁদনি খুব মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করতে বলল, সেই রাতে বাড়ি লুট হলো বলে হাসলো। কি যে অদ্ভুত নির্লিপ্ত শুনতে লাগলো চাঁদনির কথাটা। কপাল জড়িয়ে ফেলল অন্তু। চেনেননি তাদের?
চাঁদনি হাসি মুখে কাপড়গুলো একপাশে রেখে বলল, তুমি কখনো ডাকাতি দেখনি না? না, দেখিনি। ওরা মুখোশ পড়েছিল, আর চিনলেই বা কি? যাবার সময় অস্ত্র দেখায় খুব ভালো করে সাবধান করে গেল, আর আমরা সাবধান হয়ে গেলাম। একবার সাবধান না হয়ে হারাই গেছে একটা। অন্তু বুঝল না শেষটা। চাঁদনি কি আখির মেজ ভাইয়ের কথা বলছে, যে ক্যান্সারে মারা গেছে? এখনও এক রহস্য রইল। চেয়ে রইল ক্ষণকাল চাঁদনি নির্বিকার মুখটার দিকে। অসীম ধৈর্য আর বুঝ মেটার। এমন নিম্নবিত্ত পরিবারে এত শীতল মস্তিষ্কে একটা বউ, তার চোখের চাহনি, কথা বলার ধরন, মুখের ভঙ্গিমা, সবই এক অসাধারণ, একটুও সাধারণ নয়। সেদিন শাশুড়িকে যেভাবে বুকে জড়িয়ে থামাছিল, সে এক বিরল দৃশ্য। আজও কেমন অনর শক্তিময় লাগছে মেয়েটাকে। প্রথম সাক্ষাতে কোনো নির্দ্বিধায় কথা বলছে ওর সাথে, একটু ইতস্তত বা অপচুস্ত নয়। মজিয়ে কি এমন হতে পারতো না? অন্তু জিজ্ঞাসা করলো, আপনি পড়ালেখা জানেন? চোখ তুলে তাকা চাঁদনি, এসএসসি পাশ করছি। মুখ খুললে না তুমি? দেখলাম না তো তোমায়। অন্তু নিকাবটা খুলল অল্প একটু। বেজায় মায়াবতী দেখাচ্ছে অন্তুকে। সবচেয়ে বেশি মায়া লেপটে আছে ঘন পাপড়িয়েলো চোখে। চোখের মনি কুচকুচে কালো, তাতে মুক্ত দানার ন্যায় ভাসছে আলোর প্রতিশোধিত বিন্দু রেখা। এক দেখায় আটকে যাবার মতো সুন্দর মেয়েটা। কালো নিকাবের প্রান্ত এসে ঠেকেছে ফর্সা কপালটার উপর। থুতনিটা বের হয়নি। কালো পর্দার আবরণে ভেদে ধীরে ধীরে মোহনী চেহারা। চাঁদনি কিছুক্ষণ অন্তুর নত মুখের দিকে চেয়ে থেকে বলল, খুব সুন্দর তুমি, আপনার কাছে হেরে যাব। দুজনে হাসল। গেটে শব্দ হলো। অন্তু দ্রুত মুখে নেকাব পরে নিল। সোহেল ঘরের দরজায় এসে থেমে গেল। তার চোখে মুখে কৌতূহল। অন্তু সোহেলের অপ্রস্তুত অবস্থা দেখে নিজে বলল, ভাই আমি অন্তু, ভার্সিটি পড়ি। ভাবির সঙ্গে এমনি দেখা করতে এসেছিলাম, আপনি ভেতরে এসুন। সোহেল ঢুকলো না। দু কদম পিছিয়ে হাত দিয়ে বাধা দেবার মতো করে বসলো। বসো, তুমি কথা কও, আমি পরে আসবো। বসো বসো। অন্তুর ভালো লাগছিল এই বাড়ি। সে বলল, আপনি বসুন, আমি বেরিয়ে যাচ্ছি। অন্তু গিয়ে কান্নারত অভয়কে মায়ের পাশে মেঝেতে বসে পড়ল। হাত চেপে ধরে বলল, চেনেন আমায়? চিনলেন সালমা অন্তুকে, ভার্সিটিতে কমন রুমে দেখেছে বহুবার। আপনি এভাবে কাঁদছেন কেন? ক্লাব ঘরে পৌঁছাচ্ছে নিশ্চয় আপনার কান্নার স্বর। পৈশাসিক আনন্দ দিচ্ছে ওদের আপনার এই আত্মনাদ। নিজের দুর্বলতা অন্তুর কাছে প্রকাশ করতে নেই। মুখে হাত চেপে কেঁদে উঠলেন ছালমা। অন্তু বলল, যখন কেউ কষ্ট দেবার লক্ষ্যে কষ্ট দেয়, তখন একদম উচিত নয় কষ্ট পাওয়া। তাদের দেখানো হয় সেই পরিমাণ, সেইভাবে ফিরিয়ে দিতে হয়, অথবা চুপ থাকতে হয়, অন্তত তাদের সামনে। সালমা খালা অন্তুর এই ভারী কথাটা বুঝলেন কিনা জানে না। বললেন, কিন্তু ওরা তো করে নাই কিছু। অন্তু জানলার দিকে তাকিয়ে বলল, নিজেকে সান্ত্বনা দিচ্ছেন? সালমা খালা কান্না সামলালেন, এরপর বলেন, ওরা কিচ্ছু করে না অন্তু, ক্যাডা করেছে আল্লাহ মহবুদ জানে। ওই পুলিশ আমার বেটির লাশ দিতেছে না কেন? আবার ওই নিয়ে গেছে আমার বেটিরে। আমার বেটির লাগবে না। ওরা রাজনীতি করবে, শক্তিশালী সব। আমার বিচার লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। আমি চলে যাব এখান থেকে বহুত দূরে। আমার মেয়েটারে ওই পুলিশ আবার জানি কই নিয়ে গেছে। কথা ধরল অন্তুর, কারা রাজনীতি করে? এই তো বললেন ওরা কিছু করেনি। তার মনে হলো সে বোধহয় টেনে হিস্ট্রে জয়কে এসবের পিছনে দাঁড় করাতে চাইছে। তার সঙ্গে সেদিন খারাপ আচরণ করেছিল বলে জয় বারবার অপরাধীর জায়গায় নজরে আসছে। কিন্তু এটা ঠিক না। ভেতরের উকিল মস্তিষ্ক তার ধমকালো অন্তুকে। ক্লাবঘর পার হওয়ার সময় আর চোখে তাকালো সেদিকে। বুকে একটা চাপা উত্তেজনা কাজ করছে। তাকে চিনে ফেলার মতো কেউ যদি এখন ক্লাবে থাকে, কোনো তামাশা না হয় হয়ে যেত এখন। যদি জয় দেখে ফেলে। ক্লাব ঘরের সামনে বড় পোস্টারে কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির ছবি টাঙানো। পাশে আর এক পোস্টারে ছেলে হামজার ছবি। এবার ক্যারাম বোর্ডের সামনে ছেলেরা দাঁড়িয়ে আছে। এক এটা আর চোখে নজরে এলো, আর ভুলেও তাকালো না সেদিকে। সন্ধ্যার বেশি বাকি নেই। দুনিয়াতে সর্বোচ্চ জঘন্য শব্দের মধ্যে সেরা শব্দ হচ্ছে অ্যালার্ম শব্দ। ঘুম ভাঙল জয়ের। ফোনের অ্যালার্ম তখন বাজছে। উবুর হয়েছিল। চিদ হয়ে বকল, সেটা ভাঙা অ্যালার্ম ঘড়ি, বালটা বাজতেই আছে। সম্বন্ধীর ছেলের ঘড়ি আমার। আমি উঠতেছি, হ্যাঁ, এইবার অফ হয়ে যা। ঘড়িটাকে ভাঙতে পারলে ভালো লাগতো, ভাঙলো না। টাকার যা ঘা কলিজা। চোখে মুখে পানি ছিটে আসার পরও ঝিমুনিটা ছাড়লো না। প্রথমে ঝুড়িতে
পরে একে একে সম্ভব সকল আসবাবপত্র কাঙ্ক্ষিত শার্টটা খুঁজলো, পেল না। চিৎকার করতে করতে বেরিয়ে এলো ঘর থেকে। মামি, ও সাতলানো নানির মেয়ে কাজের মহিলাকে জিজ্ঞাসা করলো, সেই শালির চেংড়ি কই? বেরিয়ে এলেন, দাঁড়ালেন শাহানা। কি সমস্যা? ষাঁড়ের মতো গলা ফাটতেছিস কেন? এই বাড়ি বেটা ছেলেদের জন্মগত বদরোগ এটা। জয় দাঁত খেঁচে বলল, আমার শার্ট ধোয়া হয়নি কেন? কার বালডা পরবো আমি এখন? তোর শার্টের খুব অকাল পড়ছে। আলমারি খুললে ছোটোখাটো একটা শার্টের গোডাউন পাওয়া যাবে। বাদর, সবসময় তোমার শার্টের পেছনে তো দৌড়েই আমি। আর কোনো কাজ নেই বাড়িতে? অন্যটা পরে বের হওয়া যেত না? জয় মুখ খুলতে গেলেও নিয়ন্ত্রণ করল নিজেকে। তারপর মুখ খুলে বকা ছাড়া কিছু আসার সম্ভাবনা নেই। মামিকে সামনাসামনি বকা ঠিক না। এরপর কথা বলতে গিয়ে ওই খ্যাপাসারে বলল, তো একটা বের করে দাও সেই গোডাউন থেকে, পরে বের হই। তোমাদের মতো তো আর হুদাও ঘরে বসে থাকি না আমি। কাজ আছে, উঠতে দেরি হয়ে গেছে। আবার শার্টের ভাড়া নিয়ে রঙ্গ করতেছি আর আধ ঘন্টা। তরু বেরিয়ে এসে দাঁড়ালো সেন্টার রুমের একপাশে। জয় ওর দিকে ফিরল, কঠিন আদেশ স্বরে করল, তরু, আরে সিস্টার, ইউ আর স্টিল জীবত নাও? ভালো হলো, আমার একটা শার্ট বের করে দে, যা কুইক। জয়ের ঘরে ঢুকলো পুরুষালী একটা গন্ধ পাওয়া যায়। মাতাল মাতাল লাগে তরুর। ঘরে বাস করা পুরুষটা যখন সর্বক্ষণ ওর মাতাল হয়ে থাকার কারণ, এই ঘরটা ওর কাছে বড় কাঙ্ক্ষিত। প্রতিদিন জয় উঠে বেরিয়ে যাওয়ার পর সে পুরো ঘরটাকে পারলে নতুন করে ওলটপালট করে আবার শুরু থেকে গোছায়। বেশিক্ষণ এই ঘরে অবস্থান করার লোভে। যতক্ষণ এখানে থাকবে বুকের ভিতর কী যেন এক শিরশিরানি বয়ে যায়। আলমারি খুলে খুঁজে খুঁজে একটা কালো লালচে রাঙা শার্ট বের করলো, আবার দ্রুত ঢুকে হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখলো। এই ঘরে প্রতিটি কোণা তার গোছানো। অবশেষে একটা চেক শার্ট বের করলো। সেটাতেও মন ভালো লাগছে না। ভুলভাল শার্ট নিয়ে গেলে পছন্দ না হলে নিশ্চিত একটা জঘন্য ভাষায় গালি দিয়ে ছুরি ফেলবে শার্টটা জানলা দিয়ে। একবার শার্ট ধোয়া হয়েছিল না, সবগুলো শার্ট বাথরুমে চুপিয়েছিল। পরে ক্লিনার এনে সেগুলো তুলে বাথরুম বাঁচানো হয়েছিল। আবার নতুন শার্ট কিনতে হয়েছিল। না কেনা অবধি হামজার শার্ট পরত। একটা মিশ্র ছাইরঙা শার্ট দিল জয়কে। জয়ের সব শার্ট বেনামি রঙের, নাম না জানা সব কালারের শার্ট বেছে বেছে কিনে আনে। এমনকি শার্ট যেটা কিনে সেটা দোকানে দাঁড়িয়ে গায়ে চড়িয়ে পরনে ব্যাগে করে বাড়ি ফেরার লোক সে। পরদিন নতুন সেই শার্ট ধুয়ে আয়রন করে আলমারিতে তোলা হয়। এরকম হাজারো পাগলাটে স্বভাবসম্পন্ন বদরাগী পুরুষটিকে কেন যে এত ভালো লাগে মনে মনে তরু। লোকে শুনলে নিশ্চয় বলবে রুচির দোষ আছে তরুর, নয়তো জয়ের মতো নোংরা স্বভাবের ছেলের প্রেমে পড়া যায় না। জয় কিছু বলল না, চুপচাপ শার্টটা পরল। তরুকে দিয়ে পারফিউম আনিয়ে নিল। এই ব্যাপারটা তরু কতটা উপভোগ করে তা জানে না জয়। তার মন নিচে ওঠে যখন জয় ধমক দিয়ে এটা ওটা থেকে আনতে বলে তাকে। মনে হয় যেন সে জয়ের ঘরণী। আজ পৌরসভা অফিসে বৈঠক, নির্বাচন কাছে। হামজা বলেছিল ঠিক দুপুরের পর পৌরসভায় পৌঁছাতে। আগামী সপ্তাহের শুরুতে বিশাল এক সম্মেলন নির্বাচন নিয়ে। এই বিষয় নিয়ে আলোচনা চলবে। জয় পৌরসভা না গিয়েছিল পলাশগাঙ্গের পাড়ের বাড়িতে। সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাবে গিয়ে ক্যারাম খেলেছে আধ ঘন্টার মতো। এরপর বাড়ি ফিরে ঘুম দিয়েছে সন্ধ্যা অবধি। কবির ড্রাইভিং করতে করতে জিজ্ঞেস করলো, ভাই আমরা যাচ্ছি কই এখন? চেয়ারম্যান কাকা ডেকেছে। কবির দ্রুত ঘাড় ঘুরল। চেয়ারম্যান কাকা আপনাকে ডাকছে কেন? সম্পত্তি ভাগ লিখে দিবে। তোর কিছু চাই সেখান থেকে? বোকা হাসলো কবির। না মানে আপনারে কেন ডাকতেছে? উল্টোপাল্টা কিছু করবা না তো? উল্টোপাল্টা কিছু বউ নেই নাকি চেয়ারম্যানের? আমায় কেন টার্গেট করবে? হাসলো কবির। জয় বলল, আয় তোর এই গোছে বাদরের মতো হাসির একটা ছবি তুলে দেই। বাই এনি চান্স অকালে টপকে গেলে ছবিতে মালা চড়াবো। ব্যাক ক্যামেরা অন করে কবিরের দিকে ধরলো। হঠাৎ একটা বোঝাই ট্রাক সামনে এসে পড়লো ওদের। গাড়ি চালানোর সময় এই মজা বোধহয় কাল হয়ে উঠলো ওদের। কবির প্রথম নিয়ন্ত্রণ হারালো। দ্রুত স্টিয়ারিং ঘুরেলে গাড়ি এক সাইডে নেবার জন্য। ততক্ষণে ডান পাশে আরেকটা গাড়ি এসে পড়েছে। ওদিকে সরার জায়গা নেই। ওদের গাড়ি যে পজিশনে রয়েছে তাতে ট্রাক ওদের গাড়িকে পিষে সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই।
ওপাশে চাপার জায়গা নেই। কয়েক সেকেন্ডে পাশের গাড়িটা আরও স্লো হয়ে ওদের পাশ আটকে চলল মনে হলো। জয় সবসময় খারাপ কিছুর জন্য প্রস্তুত থাকে, কবিরও হলো। কিছু করার নেই। ট্রাক ওদের সামনে খুব কাছে চলে এলো। আচমকা পাশের গাড়িটা পাশ থেকে দ্রুত এগিয়ে এলো ওদের গাড়ি পার করে। সেদিক দিয়ে ট্রাকটা চলে গেল ওদের বাঁচিয়ে। ট্রাক চলে গেলে নাকি কবির নিপুণ হাতে নিয়ন্ত্রণ করে নিল বলা যায় না। সেকেন্ড বিশেকের মধ্যে ঘটে গেছে পুরো ঘটনা। জয় গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে পেছনে তাকিয়ে দেখলো ট্রাকটাকে একবার। এখনও হৃৎপিণ্ড ধড়াস ধড়াস করছে। এত তাকে বকলো, শালা এত লাফাস কেন? বেশ কিছুক্ষণ পর পেছন থেকে সামনে ঘাড় ঘোরালো। কবিরকে প্রশ্ন করলো, ট্রাকটা কার জানিস কবির? অবরুদ্ধ নিষিদ্ধ চতুর্থ পর্ব। পুরো গল্প প্লেলিস্টে পাবেন।